গুড আফটারনুন চিলড্রেন। আজকে আমরা এখন পড়ছি লোয়ার বেঙ্গলি ক্লাসে আছি এখন আমরা। তো আজকে আমরা পড়ছিলাম কুয়োর ব্যাঙ বলে একটা গল্প। তোমাদের ফার্স্ট ডিউটিতে কিন্তু কুয়োর ব্যাঙ থাকবে না, কুয়োর ব্যাঙ থাকবে হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে। তাহলে আমরা কুয়োর ব্যাঙ বলে যে গল্পটা পড়ছিলাম, আগের দিন এই গল্পটি আমাদের পড়া হয়ে গেছে এবং লাইন বাই লাইন পড়ে তোমাদের মানে বুঝিয়ে দিয়েছি। আজকে আমি ডাইরেক্ট এই গল্পের একদম যে টিক কারেক্ট অপশান অর্থাৎ যে ব্যাক কোয়েশ্চেন আছে সেখানে চলে যাচ্ছি। এই ব্যাক কোয়েশ্চেনে যাওয়ার আগে গল্পটা একটু ছোট্ট করে তোমাদেরকে একটু রিভিশন করে দিই, তাহলে তোমাদের মনে থাকবে। আমরা পড়ছিলাম কুয়োর ব্যাঙ। এই গল্পটি লিখেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কে ছিলেন না, 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতায় জন্ম হয় স্বামী বিবেকানন্দ। তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত। লেখকের শৈশবকালে তার নাম ছিল বীরেন্দ্র বা বিলে। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে তিনি পড়াশোনা শেষ করেন এবং তারপর তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। আইন পড়ার সময় পিতার মৃত্যুর জন্য তিনি সংসারে অভাব লেগে থাকে, সেই জন্য তিনি মেট্রোপলিটন স্কুলে কিছুদিন শিক্ষকতাও করেছিলেন। এফএ পড়ার সময় তার রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তিনি রামকৃষ্ণদেবের মৃত্যুর পর বিবেকানন্দর নাম গ্রহণ করেন এবং তিনি বেলুড় মঠ তিনি স্থাপন করেছিলেন। বেলুড় মঠ তার অন্যতম কীর্তি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে বিবেকানন্দ উনি একজন সন্ন্যাসী ছিলেন, তাহলে উনি আবার গল্প কবিতা এসব কী লিখেছেন? আসলে বিবেকানন্দ একজন সন্ন্যাসী ছিলেন এবং উনি বেশ কিছু চিঠি, বেশ কিছু গল্প, বেশ কিছু কবিতা পরবর্তীকালে ওনার মৃত্যুর পর এগুলো প্রকাশিত হয়েছিল। উনি সাহিত্যিক হিসেবে ঠিক সাহিত্য যাকে বলে সেরকম সেই হিসেবে আমরা ওনাকে প্রকৃত সাহিত্যিক হিসেবে পাই না, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্রকে যেভাবে পাই। কিন্তু বঙ্কিমচন্দ্রের যে চিন্তাধারা, বিবেকানন্দের যে চিন্তাধারা, বিবেকানন্দের যে জ্ঞান, বিবেকানন্দের যে জাগতিক বিষয় সম্পর্কে ওয়াকিবহলতা, সব কিছু মিলিয়েই বিবেকানন্দ লেখা বা বিবেকানন্দের যে কটি সৃষ্ট আমরা লেখা পাই সেগুলির কিন্তু অন্যতম তার গুরুত্ব আছে। এরপর যেটা আমি বলতে চাই যে বিবেকানন্দ ছোটোবেলায় অত্যন্ত দুরন্ত ছিলেন। এটুকু না বললেই হয়, বিবেকানন্দ ছোটোবেলায় কিন্তু ভীষণ দুরন্ত ছিলেন এবং বেশ মজা করতেন এবং মাঝে মাঝে কী করতেন জানো, উনি বন্ধুদের সাথে নিয়ে বলতেন চল আমরা সবাই মিলে ধ্যান খেলবো বলে একটা মাঠে গিয়ে সবাই চোখ বন্ধ করে ধ্যান করতো। আসলে কিন্তু তা না, খেলতো, কিন্তু বিবেকানন্দ সত্যি সত্যি ধ্যান করতো। এই বিবেকানন্দের বড় হবার পরে তিনি একটা সময় আমাদের ভারতবর্ষের যে হিন্দু ধর্মকে, আমাদের যে ট্র্যাডিশনাল যে হিন্দুইজম বা হিন্দু ধর্ম, তাকে তিনি সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছিলেন। শিকাগো মহাধর্মের সভাতে তিনি বক্তৃতা দিয়েছিলেন। তিনি যেই সময় শিকাগোতে গিয়েছিলেন সেই সময় সারা পৃথিবী জুড়ে শিকাগোতে, আমেরিকার শিকাগোতে একটা ধর্ম মহাসভা অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে বিবেকানন্দ ছিলেন একজন পরাধীন দেশের সন্ন্যাসী, তাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি বক্তৃতা দেবার, কিন্তু তিনি জাস্ট 5 মিনিট সময় বার করে তিনি ওখানে বক্তৃতা দিয়েছিলেন এবং এর হাত ধরেই কিন্তু আমাদের দেশে এক অসাধারণভাবে এক ধর্ম বিপ্লব বা ধর্ম সম্পর্কে এক অদ্ভুত বিপ্লব ঘটে গিয়েছিল, যার ফলশ্রুতি আজকের বর্তমান যুগের ধর্ম। এই যে বর্তমানে হিন্দু ধর্ম, অর্থাৎ এই যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে হিন্দু ধর্ম যে সারা পৃথিবীর সমগ্র মানব জাতিকে ভালোবাসে, সেখানে যে কোনো ভেদাভেদ নেই। আমাদের হিন্দু ধর্মের মূল কথাই হচ্ছে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমস্ত পৃথিবী আমাদের আত্মীয়। এইটা সংস্কৃতিকে কেন্দ্র করেই কিন্তু বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রচার করেছিলেন। কিন্তু বিবেকানন্দের মধ্যে কোনো ধর্মীয় সংকীর্ণতা ছিল না। বিবেকানন্দ সবসময় বিশ্বাস করতেন মানব সেবাকে। সেই জন্য শুধু মানব সেবা নয়, বিবেকানন্দ ভাবতেন বা তিনি মনে করতেন যে সারা ভগবানের পুজো না করে যদি সাধারণ মানুষের বা জীব সেবা করা যায় তাতে অনেক বেশি পুণ্য। এবং বিবেকানন্দের এক বিখ্যাত বাণী, যেটা আমরা আজও সবাই স্মরণ করি, সেটি হচ্ছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
তা আজকে আমরা এই বিবেকানন্দেরই একটি গল্প পড়ছি। গল্পটির নাম হচ্ছে কুয়োর ব্যাঙ। সেখানে এই গল্পটিতে আমরা কি দেখছি, যে গল্পের যে একটা ব্যাঙ ছিল, যে একটা গল্পেতে একটা সাগর থেকে দূরে একটা কুয়ো ছিল, সেই কুয়োতে একটা ব্যাঙ ছিল। সে জন্ম থেকে কুয়োতেই থাকে, সে কুয়োতেই তার সব কিছু। একদিন সাগরের একটা ব্যাঙ সে কুয়োতে পড়ে যায় এবং কুয়োর ব্যাঙটা ভাবে যে এ আবার কে। তারপর যখন সে শুনলো যে সাগর থেকে এসছে, ও জানতে চাইলো সাগরটা কীরকম। তা সাগরের ব্যাঙ তাকে বারবার বোঝাতে চাইলো যে সাগর অনেক বড়, সাগরের গভীরতা অনেক বেশি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কুয়োর ব্যাঙ সেটা মানতেই চাইলো না এবং সাগরের ব্যাঙ ভাবলো যে মানতে চায় না, যে তর্ক করতে চায়, যে মূর্খ, তার সাথে তো তর্ক করে লাভ নেই। সুতরাং একটা সময় সাগরের ব্যাঙ আবার ওখান থেকে উঠে সাগরে চলে গেল। তাই এই হচ্ছে এই গল্পের আমরা পেয়েছি, অর্থাৎ এই গল্পেতে আমরা কি পেলাম, এর যে মূল ভাবটা কী, এই গল্পেতে ঠিক কী বলতে চেয়েছে। এই গল্পেতে আমরা পেলাম এই যে পৃথিবীতে বেশ কিছু মানুষ আছেন, তারা সবসময় নিজেদেরকে সকলের চেয়ে বড় মনে করে। বিদ্যা বুদ্ধি সবেতেই তারা বড়, যদিও তাদের জ্ঞান খুব সীমিত। আসলে ওইসব মানুষেরা নিজেদেরকে কুয়োর মধ্যে আবদ্ধ করে রেখে, কুয়ো মানে তাদের জগৎটা খুব সামান্য মুষ্টিমেয় জগতের মধ্যে আবদ্ধ করে রাখেন। পৃথিবীর অনেক কিছুর খবরও তাদের থাকে না, নজরও তাদের থাকে না। অথচ তারা এমন একটা ভাব দেখান, তাদের কাছে যেন ওইসব কিছুই নয়। তাহলে আজকে আমরা এহানো কুয়োর ব্যাঙ পড়েছি এবং কুয়োর ব্যাঙের শব্দার্থ আমরা যেটা পড়েছি আরেকবার আলোচনা করে দিই। যে কুয়োর ব্যাঙ মানে যে বাইরের খবর রাখে না, আর এখানে গল্পে কুয়োর মধ্যেকার ব্যাঙ। সাগরের ব্যাঙ মানে জ্ঞানী মানুষের প্রতীক। গ্রাহ্য করা মানে গ্রহণযোগ্য। জোচ্চোর মানে ঠগানো বা ঠগ। লম্ফজম্ফ অর্থাৎ লাফালাফি। আগমন মানে আশা। জলময় মানে বিস্তীর্ণ জলরাশি। মূর্খ অর্থাৎ বোকা। একত্র মানে একসাথে। দুনিয়া মানে পৃথিবী। অজ্ঞান মানে জ্ঞানহীন বা মূর্খ। এরপর আমরা চলে আসছি এর ব্যাক কোয়েশ্চেনে। সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। কালো ব্যাঙের জন্ম হয়েছিল কোথায়? পুকুরে, খালে, নদীতে, কুয়োতে। কী লিখব? কুয়োতে। তাহলে এক, তার সাথে কি হবে? একে দীর্ঘই হবে। কালো ব্যাঙের জন্ম হয়েছিল কুয়োতে। একটা সাগরের ব্যাঙ একদিন পুকুরের ধারে বেড়াচ্ছিল, সাগরের তীরে বেড়াচ্ছিল, নদীর তীরে বেড়াচ্ছিল, রাস্তার ধারে বেড়াচ্ছিল। তাহলে একটা সাগরের ব্যাঙ একদিন সাগরের তীরে বেড়াচ্ছিল। সাগরের ব্যাঙ একদিন সাগরের তীরে বেড়াচ্ছিল। জন্মের পর কুয়োর ব্যাঙ আর কোনো ব্যাঙ দেখেনি, নদী দেখেনি, মাছ দেখেনি, কুয়ো দেখেনি। জন্মের পর কুয়োর ব্যাঙ অন্য কোনো ব্যাঙ দেখেনি। তাহলে উত্তর হবে অন্য কোনো ব্যাঙ দেখেনি। মূর্খের সঙ্গে কথা বলে লাভ আছে, লাভ নেই, ক্ষতি আছে, ক্ষতি নেই। তাহলে মূর্খের সাথে কথা বলে কোনো লাভ নেই, মূর্খদের সাথে কথা বলে কোনো লাভ নেই। কুয়োর ব্যাঙের মনে তখন মহানন্দ, মহাসুখ, মহাদুঃখ, মহাখুশি। কুয়োর ব্যাঙের মনে তখন মহাদুঃখ, মহাসুখী, মহা আনন্দ। কোন সময়? যখন কুয়োর ব্যাঙ হঠাৎ করে সেই সাগরের ব্যাঙকে দেখেছিল। তখন কুয়োর ব্যাঙ প্রথমে কি ভেবেছিল? যে একটা বোধহয় মস্ত শিকার। কিন্তু তারপরে সে বুঝতে পারলো এটা একটা তার মতোই দেখতে। তাহলে কুয়োর ব্যাঙ তখন কি ছিল? কুয়োর ব্যাঙ তখন মনে মনে খুব অশান্তি বোধ করতে লাগলো। বলল যে তুমি কে, কোথা থেকে এসছো? মানে কুয়োর ব্যাঙের মনে তখন সবসময় একটা টেনশন হতে লাগলো, বা কুয়োর ব্যাঙ তখন। কিন্তু একদম শেষ মুহূর্তে আমরা কি দেখছি? একদম শেষ মুহূর্তে দেখছি যে সাগরের ব্যাঙ আলটিমেটলি কুয়োর ব্যাঙের কাছে কুয়োর ব্যাঙের সাথে কোনো রকম তর্ক করলো না, সে আলটিমেটলি চলে গেল। সে যখন চলে গেল, তাই লাস্ট যে 5 নম্বর প্রশ্নটা আছে, কুয়োর ব্যাঙের মনে তখন এটা কী হবে? মহা আনন্দ। মানে যখন নাকি সাগরের ব্যাঙটা চলে গেল, তখন কুয়োর ব্যাঙের মনে খুব আনন্দ হয়েছিল। তাই জন্য বলেছে যে কুয়োর ব্যাঙের মনে তখন মহা আনন্দ, অর্থাৎ
4-এর ক, কুয়োর ব্যাঙের মনে তখন মহা আনন্দ। এরপর আমরা চলে যাব সঠিক সত্য ও সঠিক বাক্যর পাশে সত্য ও ভুল বাক্যর পাশে মিথ্যে কথাটা লিখতে। অর্থাৎ ছোটোবেলায় যে ট্রু ফলস পড়েছ সেই ট্রু ফলস। তাহলে এই ট্রু ফলসে আমরা কি দেখছি, দেখো বাইরের জগৎটা যে কীরকম তা কুয়োর ব্যাঙ জানতো। এটা কি সত্যি হবে? সত্যি হবে না, মিথ্যে। সুতরাং এখানে লেখো মিথ্যে। ক্ষয়ের 1 মিথ্যে। বাইরের জগৎটা যে কীরকম তা কুয়োর ব্যাঙ জানতো না, তাহলে এটা হচ্ছে মিথ্যে। ক্ষয়ের 1 মিথ্যে। একটা সাগরের কুমির একদিন সাগরের তীরে বেড়াচ্ছিল। কুমির কি বেড়াচ্ছিল? নয়, ব্যাঙই বেড়াচ্ছিল, তাহলে এটাও মিথ্যে। সাগরের ব্যাঙ কুয়োর ব্যাঙকে দেখে মনে মনে শান্তি বোধ করতে লাগলো। সাগরের ব্যাঙ কুয়োর ব্যাঙকে দেখে মনে মনে শান্তি বোধ করতে লাগলো। তাহলে এটা কি ঠিক? সাগরের ব্যাঙ কি আর কুয়োর ব্যাঙকে দেখে শান্তি বোধ করতে লাগলো? মোটেই না, বরঞ্চ অশান্তি বোধ করতে লাগলো। তাহলে এটাও ভুল, এটাও মিথ্যে। মূর্খের সাথে কথা বলে লাভ কি? সত্য। তোমার সাগর আমার কুয়োর চেয়ে বড়, এটাও কিন্তু প্রশ্ন করেছিল। কে প্রশ্ন করেছিল? না সেই কুয়োর ব্যাঙ, যেহেতু কোনো তো কুয়ো ছেড়ে বেরোয়নি, সেই জন্যেই সে জানে না। এই জন্যেই সে প্রশ্ন করেছিল যে তোমার সাগর কি আমার কুয়োর চেয়ে বড়। এরপর আমরা চলে আসছি শূন্যস্থান পূরণে। তবুও সে নিজেকে ড্যাশ বলেই মনে করত। তবুও সে নিজেকে ড্যাশ বলেই মনে করত। তাহলে এটা তাহলে এবার আমরা পড়ব যে শূন্যস্থান পূরণ। এবার আমরা পড়ব শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ করতে গেলে কিন্তু আগেও বলছি, এখনও বলছি, আগেও অনেকবার বলেছি, সবসময় আমি বলি টেক্সট বুকটা খুব ভালো করে পড়বে। কি কবিতা, কি গল্প, যাই পড়ানো হোক না কেন, টেক্সট বুক না পড়লে কিন্তু খুব অসুবিধা। অর্থাৎ শূন্যস্থান পূরণ বা এমসিকিউ কোনো প্রশ্নই ভালোভাবে করতে পারবে না। তাহলে চলো এবার আমরা একটু শূন্যস্থান পূরণটা করি। তাহলে শূন্যস্থান পূরণে আমরা কি করছি, যে তবুও সে নিজেকে ড্যাশ বলেই মনে করত। কী হবে উত্তর? তবুও সে নিজেকে সব জানতা বলেই মনে করত। 2 নম্বর, কোন ব্যাঙ ভাবলে বুঝি মস্ত একটা ড্যাশ এসেছে। কুয়োর ব্যাঙ ভাবলে বুঝি মস্ত একটা শিকার এসেছে। 3 নম্বর, তুমি মিথ্যেবাদী, যাও পালাও এখান থেকে। তুমি মিথ্যেবাদী, যাও পালাও এখান থেকে। কুয়োর ব্যাঙের মনে তখন ড্যাশ মহানন্দ। কুয়োর ব্যাঙের মনে তখন মহানন্দ। 5 নম্বর, সাগর ফাগর বলে কিছু নেই, সবই মিথ্যে কথা। এরপর আমরা এখানে এক কথায় প্রশ্ন এখানে আসছে। কুয়োর ব্যাঙ গল্পটির লেখকের নাম কি? কি উত্তর হবে? কুয়োর ব্যাঙ গল্পটির লেখক হচ্ছেন বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ দত্ত বা অথবা স্বামী বিবেকানন্দ। কে নিজেকে সর্বজান্তা বলে মনে করত? কুয়োর ব্যাঙ নিজেকে সবজান্তা বলে মনে করত। সাগরের ব্যাঙটি কোথায় বেড়াচ্ছিল? সাগরের ব্যাঙটি সাগরের তীরে বেড়াচ্ছিল। তুমি একটা কালো ভূত, মহামূর্খ, কে কাকে বলেছিল? এই কথাটি সাগরের ব্যাঙ কুয়োর ব্যাঙকে বলেছিল, তুমি একটা কালো ভূত, মহামূর্খ। সাগরের জলরাশির সঙ্গে কি কুয়োর জলরাশির তুলনা করা যায়? সাগরের সাথে কি আর কুয়োর তুলনা করা যায়? কখনোই তুলনা করা যায় না। না, সাগরের জলরাশি অগাধ আর কুয়োর জলরাশি সীমিত বা খুব সামান্য, সুতরাং তুলনা করা যায় না। এরপরে এখানে ব্রড কোয়েশ্চেন আছে। ব্রড কোয়েশ্চেন তোমাদের এই মুহূর্তে লেখার দরকার নেই। কিছু ব্যাকরণ বিষয়ে প্রশ্ন আছে। বাক্য রচনা করো। জগৎ, সাঁতার, সাগর, আগমন, জলময়। বাক্য রচনা বলে দেওয়ার কিছু নেই। পদ পরিবর্তন, বচন এবং বিপরীত শব্দ।
পদ পরিবর্তন, বচন এবং বিপরীত শব্দ। পদ পরিবর্তন পড়ার দরকার নেই, আমি বিপরীত শব্দ তোমাদেরকে বলে দেব। তবে তার আগে একটু দেখে নিই এই তোমাদের এর ভেতরের অর্থাৎ টেক্সট বুকের কোনো গ্রামার তোমাদের পাঠ্যাংশের সিলেবাসে আছে কিনা সেটা দেখে বুঝে আমি তোমাদের গ্রামার করাবো। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে একটা কবিতা পড়ব। আমরা আজকে একটা কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে, মোস্ট প্রবাবলি কবিতার নাম হচ্ছে তোমার প্রভাত, না, কবিতার নাম হচ্ছে তালগাছ। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে হয় তোমরা ক্লাস 7-এ তালগাছ কবিতাটা কিন্তু পড়েছো যতদূর সম্ভব, এবং যে তালগাছ কবিতাটা পড়েছো কবিতাটা আমিই পড়িয়েছি। সুতরাং তালগাছ কবিতাটা আর আলাদা করে সেরকম বিশেষ পড়ার কিছু নেই। আমি একবার রিডিং করে দিচ্ছি, প্রত্যেকেরই মনে আছে তালগাছ কবিতাটা তোমরা 7-এ পড়েছো, আবার এইটাও পড়ছো। আমি তালগাছ থেকে প্রশ্নও দিয়েছিলাম। আমি একবার রিডিং করে দিচ্ছি। তালগাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝড়ঝড় ঝড়ঝড়, সারাদিন ঝড়ঝড় থর থর, কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে কোথা যেন যাবে ও। তারপর হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি, মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। তাহলে এই হচ্ছে তালগাছ কবিতাটি। ক্লাস 7-এ তালগাছ কবিতাটি তোমরা পড়েছো। আমি তালগাছ কবিতাটি শুধুমাত্র রিডিং পড়িয়ে দিলাম এবং কবিতাটার মূল ভাব আমি আলোচনা করে দিচ্ছি। এরপর আমরা ডাইরেক্ট চলে যাব কোয়েশ্চেন অ্যান্সারে। কবিতাটার মূল ভাব হচ্ছে, তালগাছ এত লম্বা, মনে হয় সে যেন এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে আকাশে উঁকি মারছে। তালগাছের মনের একটা ইচ্ছে আছে। কী ইচ্ছে? যে আকাশের কালো মেঘ ভেদ করে সে উড়ে যাবে। কিন্তু আকাশে উঠতে গেলে তো ডানা লাগে। তাহলে তালগাছ ভাবে তার পাতাগুলোই বুঝি ডানা। তাই সে কল্পনা করে যে পাতাগুলো আকাশে উঠছে, এবং উঠতে উঠতে একটা সময় কি হয়, যতক্ষণ হাওয়া থাকে ততক্ষণ পাতাগুলো আকাশে ওড়ে। তারপর এক সময় যখন হাওয়া থেমে যায়, মাটি কাঁপা থেমে যায়, তখন তার কিন্তু বুঝতে পারে যে মাটিতেই তার জন্ম, মাটিতেই তাই বেড়ে ওঠা, মাটিতেই তার বড় হওয়া। তাই মাটি তার সবথেকে বড় আপন। সে কারণে তালগাছের যে পাতাগুলো সে কিন্তু আবার মাটিতেই ফিরে আসে। রবীন্দ্রনাথের ফাল্গুন বলে একটা কবিতা, একটা শেষ লাইন আছে যে চাঁদের তরণী ঠেকে ধরণীর কোণে, অর্থাৎ মাটি আমাদের ধরণী মা, আমাদের পৃথিবী মা, আমাদের সবার মা। যেখানেই যেই যাক না কেন শেষ পর্যন্ত পৃথিবীর বুকেই তাকে ফিরে আসতে হয়। আর গাছের সাথে মাটির এক অনবদ্য সৃষ্টি, অর্থাৎ গাছের সঙ্গে মাটির এক অনবদ্য সম্পর্ক, একে অপরের পরিপূরক। সুতরাং তালগাছের পাতা আকাশের ওড়ার কল্পনায় সে আস্তে 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 ধীরে ধীরে হাওয়ার সাহায্যে উঠতে থাকে। কিন্তু একটা সময় আসে যখন হাওয়া বন্ধ হয়ে যায়, তখন সে আবার ফিরে আসে সে তার মাটি মায়ের কোলে, এবং মাটি মা তার মা। সেই কারণে তার এই পৃথিবীর কোলটি কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তাহলে আজকে আমরা পড়লাম আমাদের তালগাছ বলে একটা কবিতা। তালগাছ কবিতাটি যেহেতু ক্লাস 7-এ পড়েছ, সেহেতু কবিতাটি আমি আর আলাদা করে পড়াবো না, যদিও আমি একবার পড়িয়ে দিয়েছি তোমাকে।
আর কবিতাটির মূল বিষয়বস্তুও বলে দিয়েছে। নেক্সট দিন আমি এই কবিতা থেকে তোমাদের ব্যাক কোয়েশ্চেন করাবো। প্রত্যেকের বাড়িতে বই আছে, অতি অবশ্যই যেটা যেটা পড়ালাম কোর ব্যাং এবং তাল গাছ খুব ভালো করে পড়ে নেবে।